তো এস এম সাইফ মুস্তাফিজ আপনার কাছে একটু আসতে চাই। আজ যে ঘটনাটি ঘটেছে তেমন বিষয়টি নিয়ে আব্দুল নুর তুষার বললেন যে মব তৈরির কালচার শুরু হয়েছিল সেখান থেকেই আসলে এমন ঘটনা ঘটার সাহসটা হচ্ছে বা এমন ঘটনা ঘটতে পারছে। আপনার কি মনে হয় যে এই ঘটনা আসলে নির্বাচনকে সামনে রেখে বিগত সময় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, মব কালচার বাংলাদেশে তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতিতে এমন ঘটনা ঘটলো কিনা নির্বাচনের আগে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই বিষয়ে ডিবেট আছে, মানে এখন মব কালচারটাকে কোন জায়গা থেকে উনি কাউন্ট করছেন, এটা কি জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে নাকি তার পরবর্তী কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বলছেন কিনা সেটা একটা দেখার বিষয়। তবে এটা সত্য যে 5 তারিখের পরে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেটা আসলে ঘটা উচিত ছিল না, এবং এটাকে আমরা কোনোভাবেই কোনো দিক দিয়েই জাস্টিফাই করতে পারি না। এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য আসলে সামগ্রিকভাবে আমাদের সকলেরই কোনো না কোনোভাবে দায়ের জায়গাটা আছে। এখানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, যারা স্টেক হোল্ডাররা আছেন, তাদের একরকম উদাসীনতার জায়গা ছিল, উস্কানির জায়গা ছিল। আবার এখানে যে সরকার যারা এসছেন তাদেরও একরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আমরা দেখতে পেয়েছি। তো এই সামগ্রিকভাবে তারা যদি আসলে সমন্বয় করতে পারতো, সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো ঘটতো না। তবে এখন মোটা দাগে আমি যেটা মনে করি যে এটার মানে বড় অংশে দায়ী আসলে বিএনপি। কারণ হচ্ছে আপনি যদি দেখেন ইউজুয়ালি মানে আমরা তো আসলে বুঝার পর থেকে তো আসলে কখনো ইলেকশন দেখিনি। তো 2018 সালের যে ইলেকশনটা হয়েছিল সেখানেও আসলে আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচনের মানে 30 থেকে 35 দিন আগে হচ্ছে যে দলের নমিনেশন বা দলের যে প্রার্থী ঘোষণা সেটা এসছে। কিন্তু এবার আপনি দেখেন বিএনপি হঠাৎ করেই প্রায় 3 মাস আগেই হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল, এবং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়ার পর থেকে মানে এখানে কিন্তু একটা একটা কার্যক্রম কিন্তু চলমান। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদের রূপরেখাটা কোন দিকে যাচ্ছে, আইনি ভিত্তি কি হচ্ছে, এই জায়গাগুলোর কিন্তু আলাপটা চলমান। সেখানে হঠাৎ করে তারা যখন এই সম্ভবত 237টি আসনের প্রার্থী ঘোষণা করলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখলেন যে বিভিন্ন জেলায় জেলায় রাস্তা ব্লক করে মানে মানুষের ভোগান্তি শুরু হয়ে গেল, এবং তাদের নিজেদের মধ্যেই আসলে এমন মারামারি। এবং আজকের চিটাগাংয়ের যে ঘটনাটা ঘটলো, প্রায় 3 জনের উপরে এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন, একজন তো আমি শুনলাম যে মারা গেছেন। তো এটা হচ্ছে যে মানে কয়টা দলের মধ্যে না, কিন্তু এটা কিন্তু বিএনপির ভিতরেই নিজেদের মধ্যেই কাজটা হচ্ছে। তো সেখানে ধরেন এনসিপি, জামাতে ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু মাঠে যে প্রচারণা করা, বা আসলে আমরা এখন একটু শঙ্কিত যে আসলে এটা আমরা করতে পারবো কিনা। কারণ যেখানে নিজেরাই নিজেদের কাছে সেফ না বিএনপির যারা প্রার্থী, সেখানে এনসিপি তো মানে 7-8 মাসের বাচ্চাদের দল, তো তারা তো আরও দূরের কথা, এদেরকে তো কোনো স্পেসই তারা দিবে না। মানে তারা এতটাই ক্ষুধার্ত, এতটাই হিংস্র অবস্থায় আছে, সেখানে নিজের দলের কর্মীকে তারা কোনো স্পেস দিতে চাচ্ছে না। এবং আরো মজার কথা, বিএনপির কথায় যারা উঠে বসে, যেসব শরিক দলরা আসলে যাদের আসলে নিজের কোনো অবস্থান আমি দেখি না, তারা কোনো সময় জুলাই সনদের বাস্তবায়নের একরকম পক্ষ নেয়, আবার কোনো সময় দেখা যায় যে সালাউদ্দিন সাহেব যা বলে সেটাতেই হ্যাঁ সাথে হ্যাঁ মিলাই ফেলে। তো এই মানুষগুলোর জন্য আমার খুব মায়া লাগে, কারণ এরা যখন এই ধানের শীষ মার্কায় নির্বাচন করতে চায় এবং যখন দেখে এলাকায় যে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়, এই আমাদের জুনায়েদ সাকিব ভাই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িতে তার বিরুদ্ধে এরকম মিছিল হলো, তার বিরুদ্ধে কিন্তু বিএনপির কোনো স্পেসই দিচ্ছে না তাকে। তারপরে আমাদের নুরুল হক নূরের ক্ষেত্রেও সেম। আবার হচ্ছে যে আন্দালি ব্রাহ্মণ পার্থ সাহেবকে আমি দেখলাম খুব মায়া কান্না করে হচ্ছে যে একটা পোস্ট করেছে যে তার দলের নেতাদের হচ্ছে যে তার এলাকায় ভোলায় হচ্ছে যে তাদের বিএনপির কর্মীরা মেরেছে। তো যেই আলাপটা তারা এতদিন ধরে তুলছে যে জাতীয় সরকার তারা গঠন করতে চায়, তাদের ফ্যাসিবাদী আমলের যারা শক্তি এককভাবে তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করতে চায়, তাদের এই 3-4টা সিটের ক্ষেত্রেই বিএনপির মানুষের অবস্থান দেখেন, এবং তারা আশা করছে যে তারা ধানের শীষে মার্কাতে ইলেকশন করবে এবং নেক্সট পার্লামেন্টে যাবে। আগে আসলে আমার মনে হয় যে বিএনপির নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসির জায়গা থেকে তাদের সংস্কার দরকার, তারপর তাদের আসলে নির্বাচনে ভাবা উচিত। আমার মনে হয় না আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো আসলে এখন আবহাওয়া আছে। মানে আমরা যে চিন্তা করছি, নাহিদ ইসলাম যে আমাদের আহ্বায়ক বললেন যে আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করব, কিন্তু আমার মনে হচ্ছে এখন সেকেন্ড থট দেওয়া উচিত আমাদেরকে। সেটা কি এই ঘটনা এরকম অস্থিতিশীল ডেফিনেটলি, মানে আমরা তো ডে 1 থেকেই দেখছি যে প্রার্থী ঘোষণার পর থেকে এটা শুরু হয়েছে। আর যদি আমি 1.5 বছরের কথা বলি, বিএনপির থেকে নিজেদের অন্তর্কন্দলে প্রায় মানে 160+ মানুষ মারা গেছেন। এখন তো মনে হচ্ছে যে আমাদেরও সেখানে শহীদ হতে হবে।
এই এত রক্ত ঝরার পরে, এত কিছু করার পরে যদি এখন একটা ইলেকশন কেন্দ্র করে যদি এত রক্ত ঝরাতে হয়, নিজেদেরটা আগে সামলিয়ে তারপর আবার আমাদেরকেও রক্ত ঝরাতে হয়, তাহলে তো নির্বাচন কেন করতে হবে? বিএনপি যদি এত আগে আপনার কথা অনুযায়ী যে এত আগে কেন মনোনয়ন দেওয়ার দরকার ছিল, এত আগে মনোনয়ন না দিত, তাহলে কেমন অস্থিরতা আসতো না, পরবর্তীতে দিলে হতো না? সেটাই তো বললাম যে বিএনপির নিজেদের সংস্কার করতে হবে তো আগে। তারা তো এইগুলো কিছু করে নাই। তারা এই 17-20 বছর ধরে কোনো রকমের দলটাকে রাখার পর তারা ভাবছে যে এখন আমাদের এই জুলাই হয়েছে, বাচ্চা কাচ্চারা জীবন দিছে, এখন আমরা আবার ক্ষমতায় বসবো। বসে আবার তারা হয়তো 17-20 বছরের মতো একটা এজেন্ডা প্ল্যান করে রাখছে। কারণ তারা জুলাই চার্টার, জুলাইয়ের সংস্কার, এটা কোনো কিছুই তারা মানে না। তারা সিস্টেমেটিক কোনো চেঞ্জ তারা চায় না। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে স্বকীয়ভাবে স্বতন্ত্রভাবে ফাংশন করুক সেটা চায় না। তারা চায় হচ্ছে যে তাদের কথায় নির্বাচন কমিশনার ঠিক করা হবে, তাদের কথায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে ছড়ি ঘুরাবে হাসিনার মতো করে। আপনার কাছে আবার আব্দুল নুরতোষ, আপনার কাছে আসতে চাই। এই যে অস্থিরতা, যেমনটা বললো এনসিপির তরফ থেকে আক্তার হোসেনকেও আমরা বলতে শুনেছি যে অস্থিরতার জন্য বড় একটি অংশের জন্য দায়ী হচ্ছে বিএনপি। আপনার কি মনে হয় যে বিএনপির এত আগে মনোনয়ন দেয়া বা কিংবা আন্তকন্দল যাদের আছে বিএনপির, মনোনয়ন বঞ্চিতরা গত দুদিন ধরে যেভাবে আন্দোলন করছে, এটাই কি দেশে অস্থিরতার পেছনে বড় একটি কারণ কিনা? না, এটা না। অস্থিরতা আগে থেকে ছিল। এইখানে সব পক্ষই জানে যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। তো যখন কারো কোনো ভয় নাই, আপনি বলেন যে মবের কথা আমি কেন বলেছিলাম, যারা মব করেছে, প্রথম আলোর একটা রিপোর্টে এসেছে যে মাত্র 1.73% বা এই ধরনের কিছু, বা 1.37%, মানে 2%-এর কম তারা ধৃত হয়েছে, আটক হয়েছে, কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকেও আপনি দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যদি কোনো গন্ডগোল করে সেটা ঠেকানোর জন্য তারা বেশ একটা, আমি দেখলাম পত্রিকাতে এসেছে, সতর্ক অবস্থা আছে। রাস্তায় গন্ডগোল হচ্ছে, লোকে গুলিবিদ্ধ হচ্ছে, সেটা বন্ধ করবে না। উনি ব্যস্ত আছেন বর্ডার ক্রস করে কবে তারা ফেরত আসবে তাদেরকে, বা এইখান থেকে কে হঠাৎ ঘাপটি মেরে লুকিয়ে থাকা বেরিয়ে আসবে, সেটার জন্য তারা ব্যস্ত। অথচ রাস্তার উপরে গোলাগুলি হচ্ছে, সেটা বন্ধ তারা করতে পারছেন না। নির্বাচনের সঙ্গে সন্ত্রাস হওয়ার কি সম্পর্ক? মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে, তার মানে কি সন্ত্রাস করলে নির্বাচন আর কোনোদিন বাংলাদেশে হবে না? বাংলাদেশে যদি একটা এমন কোন একটা পরিস্থিতি থাকে যেখানে এক ধরনের সন্ত্রাস হট্টগোল হচ্ছে, তাহলে কোনোদিন আমরা নির্বাচন করব না? নাকি নির্বাচন হয় নাই বলেই এই কাজগুলো হয়? এটাও তো প্রশ্ন করতে হবে। দেশে নাই কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। দেশের শাসকের জনগণের উপরে কোনো হোল্ড নাই, বা জনগণের উপরে কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নাই। যারা দেশ চালাচ্ছেন তারা ডাক দিলে পরে 2000 লোক এক জায়গায় করতে পারবেন না। তো তারা কি করে মাঠ নিয়ন্ত্রণ করবেন? তারা কি করে লোকজনকে নিয়ন্ত্রণ করবেন? রাজনীতিবিদরাই মাঠকে নিয়ন্ত্রণ করে, এবং রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয়। একটু আগে সাইফ মুস্তাফিজ যেটা বলছিলেন যে মাত্র 7 মাসের বাচ্চাদের দল, 7 মাসের বাচ্চাদের দল যদি তারা নিরাপত্তার সময় নিজেদেরকে মনে করেন, তাহলে দেশ শাসনের সময় কি তারা 7 মাসের বাচ্চাদের দল নিজেকে চিন্তা করেন? তাহলে কি তারা নির্বাচন করবেন না? এই কথাটা আমার মনে হয় যে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। কে বাচ্চা কে বৃহৎ তা নিয়ে তো কিছু আসে যায় না। সবারই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আজকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেখানে আসলেই এনসিপি সবচেয়ে দুর্বল জায়গায় আছে। কারণ তাদের না আছে গুন্ডা, না আছে পান্ডা। 2-4 জন তারা যাও একটু মুচলেখা দিয়ে ছাড়িয়ে এনেছিল, অতি সামান্য চাঁদাবাজ, তাদেরকে ধরে টরে ফেলা হয়েছে। তো এরকম 2-4টা ঘটনা ছাড়া তারাই সবচেয়ে, আমার মনে হয় যে এইখানে সবচেয়ে নিরীহ এবং সবচাইতে সন্ত্রাসমুক্ত দল। যদি তাই হয় তাহলে তাদের তো আসলেই প্রচারণা চালানোর অসুবিধা হবে। তাহলে এই দলগুলিকে নিরাপত্তা কারা দিবেন? সরকার দিবেন না? নির্বাচনের সময় সকলকে নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে, সকল পক্ষের। কিন্তু সেটা কি তারা নিতে পারছেন? তারা এখনো ব্যস্ত আছেন যারা নির্বাচন করছে না তারা যদি বেরোয় আসে। তাদের নির্বাচন বন্ধ করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের এক বৃহৎ সংখ্যক নেতা কর্মীকে জেলে ভরা হয়েছে, অনেক মামলা দেওয়া হয়েছে। এরপর আর কি করা বাকি আছে? তার মানে ফোকাস হ্যাজ টু বি চেঞ্জড। আমাদেরকে চিন্তা করতে হবে যে যদি নির্বাচন আমরা ঠিক করি যে নির্বাচন হবেই, যেটা আমি মনে করি যে অবশ্যই হতে হবে, তাহলে এই নির্বাচন যতটুকু সম্ভব নিরাপদ করা যায় সেটাই হওয়া উচিত পরিপূর্ণ লক্ষ্য বা সুনির্দিষ্ট লক্ষ্য। আর এই নির্বাচনকে নিরাপদ করতে গেলে কি করা দরকার ছিল? বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান করা দরকার ছিল। থানা লুট হয়েছিল, যে অস্ত্রগুলি লুট হয়েছিল তখন সেই অস্ত্রগুলি সব ফেরত এসেছে। এটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। তারা নানান ধরনের কৃতিত্ব জাহির করছেন। 19% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে। আমি আপনাকে সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি 1 টাকা আয় করেছেন গত বছর, এই বছর 1 টাকা 19 পয়সা আয় করেছেন, এটাও কিন্তু 19%। তাহলে বলতে হবে গত বছর কত আয় হয়েছিল আর এই বছর 19%-এ কত আয় হয়েছে। এটা না বলে আওয়ামী লীগের মতোই এই সরকার যেখানে দরকার পার্সেন্টেজ বলেন, আর যেখানে দরকার সেখানে সংখ্যা বলেন। আমি আপনাকে আর মজার উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকার একসময় ডলারে মাথা পিছু আয়ের কথা বলতো।
যখন ডলারের দাম বেড়ে গেল, টাকার দাম কমে গেল, তখন তারা টাকায় মাথা পিছু আয় বলতে শুরু করলো। কারণ টাকায় শুনলে মনে হয় অনেক বেড়েছে তো। কিন্তু আসলে ডলারের তুলনায় টাকার মূল্যহীনতার কারণে প্রকৃত ডলারের আয় কমে গিয়েছে। আগে আপনি যদি $100 পেতেন 1000 টাকা, তখন পাচ্ছিলেন $100 1200 টাকা। তো টাকা আপনার ইনকাম বেড়ে গেল $1200 টাকা, কিন্তু আসলে আপনার টাকার দাম কমে গিয়েছে, ওই পরিমাণ ডলার হয়ে গেছে $90। তো এই যে অবস্থাটা, সে একই রকম, যেখানে দরকার সেখানে বলে পার্সেন্টেজ, আর যেখানে দরকার সেখানে বলে সংখ্যা। এবং এইভাবে তারা নানান ধরনের এই তথ্য দিয়ে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা দেশ খুব ভালো চালিয়েছেন। তারা দেশ অনেক ভালো চালালেও কি তারা সারা জীবন ক্ষমতায় থাকবেন ভোট ছাড়া? তা তো হয় না। সুতরাং নিজেদের জনপ্রিয়তা, নিজেরা কত সফল হয়েছেন, এগুলি বলার কোনো দরকার নাই। তাদের মূল যে দায়িত্ব ছিল সংস্কার প্রস্তাব করা, সংস্কার বাস্তবায়ন করা কিন্তু তাদের দায়িত্ব না। সংস্কার তারা প্রস্তাব করবেন, এবং দায়িত্ব যাদের, তারা হচ্ছে নির্বাচিত সংসদ। নির্বাচন হবে, নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবেন। জি। আর তাদের আর কি দায়িত্ব ছিল? সুনির্দিষ্টভাবে একটি সৎ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। এবং এক ধরনের উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। সেইটা তারা ঠিক মতো করবেন। এই দুইটা বাদ দিয়ে তারা বাকি সকল কাজে ব্যস্ত আছেন। জি।